দেখছেন কলকাতা টিভি, রয়েছে আপনাদের সঙ্গে ভাষ্য। শুরু করছি 4:04 দিকে। শুরুতে অবশ্যই সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সপ্তম দফার ভোট, লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রের বিধানসভা সন্দেশখালী। গতকাল সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ, শনিবার পুলিশের উপর হামলার অভিযোগ সামনে আসে। অন্যদিকে আজই বিজেপি নেতাকে গ্রেফতার করতে গেলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। গতকাল আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গ্রামবাসীদের যে অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তারা যেরকম এগিয়ে আসেনি এবং কোথাও গিয়ে রাজ্য পুলিশ ভোট দিতে বাধা দিয়েছে। সন্দেশখালীর আগরহাটি মন্ডলপাড়ার ঘটনা, 144 ধারার মধ্যেই বয়ারমারি সরবেরিয়াতে উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। সেই লোকসভা ভোটে শনিবার বসিরহাট কেন্দ্রে নির্বাচন হয়েছে। লাইভ অন করবো, লাইভ অন করবো। আমি এখানে আছি, এখানে আছি। রাখো 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 রাখো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, গতকাল আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর একাংশ, বয়ারমারি সহ বিভিন্ন জায়গায় রীতিমতো বিক্ষোভ, বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গে পুলিশের বচসা। এবার আগামী 4 জুন পর্যন্ত 144 ধারা জারি থাকলো। কি জানা যাচ্ছে, পুলিশ প্রশাসনের কি পদক্ষেপ, আর নতুন করে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয় সন্দেশখালীতে? তো তুমি জানো, গতকালকে শনিবার দিনকে যেভাবে সন্দেশখালী বয়ারমারিতে পুলিশ রীতিমতো পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ এবং বচসা, গন্ডগোল, এমনকি পুলিশের প্রতি ইট বৃষ্টি মুহুর্মুহু, সেই অভিযোগে কিন্তু ইতিমধ্যে পুলিশ একটি মামলা রুজু করে সেখানে 5 জন গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদেই কিন্তু সন্দেশখালী জুড়ে বিক্ষোভ দেখা ছিল। আজকে সকাল থেকে বিশেষ করে সন্দেশখালী একাংশে প্রায় 144 ধারা বলবৎ করা হয়েছে। তারপরেও আজকে নতুন করে যে পুলিশের বিরুদ্ধে পুলিশ বেশ কয়েকজন ভিডিও ফুটেজে তার নাম পেয়েছে এবং ছবিতে দেখা গেছে এবং তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, তাদের নির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আজকে সরবেরি আগারাটি গ্রাম পঞ্চায়েতের মন্ডলপাড়ায় যায় ওই অভিযুক্তদের ধরতে। সেই সময় এক বিজেপি নেতাকে সেই সময় রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে ওই সন্দেশখালী মন্ডলপাড়ার গ্রামবাসীরা, যেখানে দেখা যায় যে ওই বিজেপি নেতাকে পুলিশের গাড়ি থেকে বের করে নেওয়া হয়, তার নামিয়ে নেওয়া হয় এবং পুলিশের বিক্ষোভের পরে পুলিশ কুচি হতে শুরু করে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী গেলে, পুলিশ মহিলা র্যাব থেকে শুরু করে সব পুলিশ বাহিনী গেলেও কিন্তু তারা বিক্ষোভে পড়ে। সেই সামনের সারিতে সন্দেশখালীর মহিলারা, অর্থাৎ মহিলাদের হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং কেন্দ্রীয় বাহিনী, শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তার মূলত দাবি কোনো রকম ভাবে গ্রামে এসে ধরপাকড় করা যাবে না এবং কোনো কাউকে তুলে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ পুলিশ আসতে পারবে না গ্রামে। মূলত এই দাবিতেই কিন্তু আজকে দুপুর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী সরবেরি আগারাটির মন্ডলপাড়া। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব, কমব্যাট ফোর্স রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু মূলত তাদের যে অভিযোগ যে বেছে বেছে আমাদের কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যে যে 5 জন গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 3 জন বিজেপি কর্মী রয়েছে আর 2 জন তৃণমূল কর্মী। এই মোট 5 জনকে আজকে বরিশাল মহকুমা আদালতে তোলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের একেবারে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, সন্দেশখালীতে অশান্তির আজ কোনোভাবেই থামছে না। নির্বাচনের দিনও আমরা দেখলাম সন্দেশখালীর একাংশ উত্তপ্ত হলো। আজ সকাল থেকেও সেখানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। ইতিমধ্যেই 4 জুন পর্যন্ত 144 ধারা জারি রাখা হয়েছে। কি বলবেন সন্দেশখালীর এই পরিস্থিতি নিয়ে? সন্দেশখালীর এই পরিস্থিতি বন্ধ হবে না, আরো বাড়বে। পশ্চিমবঙ্গের মানুষ সন্দেশখালী 2 নম্বর ব্লক দিয়ে সন্দেশখালীকে চিনেছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দিয়ে সন্দেশখালী আছে। এখনো সন্দেশখালী 1-এর ওপর থেকে পর্দা ওঠা বাকি। খালি দেখতে থাকুন সন্দেশখালী কোথায় গিয়ে পৌঁছয়।
কোনো অবস্থাতেই সন্দেশখালী সন্ত্রাস বন্ধ করা যাবে না, কারণ তৃণমূল তার স্বভাব পরিবর্তন করবে না। শেখ শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়, শেখ শাহজাহান একটা ভাবনা, একটা কর্মসূচি, একটা এজেন্ডা, যেটা তৃণমূলের। ফলে শাহজাহান চলে গেলেও তার লোকজন সেই কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ তৃণমূলের কর্মসূচি তাদের পালন করতে হবে। আর তার জন্যই মহিলারা এবার রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছেন। মহিলার সংখ্যা এ কারণেই বেশি, কারণ পুরুষরা আন্দোলন করলেই তাদের এনডিপিএস কেস দিয়ে দেওয়া হয়েছে, বহু লোককে মেরে পরিযায়ী শ্রমিক বানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিরোধ চলবে যতক্ষণ না এই সরকার এর পরিবর্তন করা যাবে, ততক্ষণ সন্দেশখালীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, মূলত এই যে ধরপাকড়ের প্রতিবাদেই বিক্ষোভে নেমেছেন গ্রামবাসীরা, মহিলাদের মূলত কি অভিযোগ, কি জানাচ্ছেন তারা, কি দাবি তাদের? গ্রামবাসীদের মূলত অভিযোগ যে পুলিশ কোনো ধরপাকড় করবে না এবং পুলিশ গ্রামে ঢুকতে পারবে না, তাই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নিয়ে যেতে পারবে না, এই মূলত তাদের অভিযোগ। এবং আরো একটা গুরুতর অভিযোগ হচ্ছে যে রাতের অন্ধকারে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কিছু দুষ্কৃতী তাদেরকে হুমকি দিচ্ছে, এমনটা অভিযোগ করেছেন। এবং যে পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে মূলত তাদের অভিযোগ। ইতিমধ্যে যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে নির্বাচনকে ঘিরে, সেই নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, এমনটা দাবি করছে। কোনো জায়গায় তাদের আত্মবিশ্বাসটা হয়তো তলানিতে ঠেকেছে, এমনটাই মনে করছে, যার কারণেই গ্রামে কোনো পুলিশ বা বাহিনীর লোকজন যখনই যাচ্ছে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এবং পাশাপাশি যে বিজেপি নেতা গেছে তাদেরকে যে ধরতে গিয়েছিল, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, সেই অভিযোগ গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছে পুলিশের গাড়ি থেকে। সব মিলে নতুন করে সন্দেশ। একদমই সঞ্জিত, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। নিরাপদবাবু, সন্দেশখালীর যে পরিস্থিতি, অশান্তির আজ কোনোভাবেই থামছে না। নির্বাচনের দিনও এভাবে উত্তপ্ত হতে দেখা গেল সন্দেশখালীতে, আজও আবার নতুন করে উত্তেজনা। ফল ঘোষণার দিন পর্যন্ত 144 ধারা এলাকায়, কি বলবেন? আসলে দেখুন, যে সরকার এবং প্রশাসন, নির্বাচন কমিশন যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, তখন সন্দেশখালীর মানুষের উপরে সেই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। বারে বারেই সন্দেশখালীর মানুষ এই বিপদের মধ্যে সরকার এবং প্রশাসন তাদেরকে ফেলে দিচ্ছে। কেন তাদেরকে 144 করা হচ্ছে? কালকের যে সমস্ত ঘটনা ঘটেছে, পরশুদিন যে ঘটনা ঘটেছে বেড়মুজুরি, এই সমস্ত ঘটনা থামানোর জন্য কেন পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নেই? নির্বাচন যখন লাগু হয় তখন মানুষ মনে করে অন্তত তারা বিপদ থেকে অন্তত ভালো জায়গায় থাকবে, নিরাপদে থাকবে। অথচ নির্বাচন চলছে, নির্বাচন চলাকালীন সন্দেশখালীর এই ঘটনা ঘটছে, পুলিশের নাকের ডগায় ঘটছে, পুলিশের সামনে ঘটছে। এরপরেও যদি নির্বাচন কমিশন সেগুলোকে হস্তক্ষেপ না করে, পুলিশ যদি হস্তক্ষেপ না করে, এর চেয়ে বড় খারাপ সন্দেশখালীর মানুষ আর কি প্রত্যাশা করবে? বারে বারে সন্দেশখালীর মানুষকে এই উপহার দেওয়া হচ্ছে 144। ভাবতে পারেন সেই শেখ শাহজাহান থেকে 144 আওতায় এই এলাকার মানুষ হচ্ছে, বিপদের মধ্যে পড়ছে। এইভাবে মানুষকে কেন বিব্রত করছে? খুব অন্যায় করছে প্রশাসন। নির্বাচন কমিশন আর একটু সরব হলে অন্তত এগুলোকে সহজে আটকানো যায়। কেন হয়? কেন কালকে অবস্থান করলো প্রার্থী রাস্তার মাঝখানে? একেবারে রাজপথে লোকজন যাওয়া আসা বন্ধ, এদিকে ভোট চলছে, আর সেইটাকে তুলতে পারলো না পুলিশ রাত 10টা পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চারদিকে আরো অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শেষ দফার ভোট গতকালই শেষ হয়েছে। ভোটের পর নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুন, গুলি করে মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। নিহত বিজেপি কর্মী হাফিজুল শেখ। বাড়ির পাশে ক্যারাম খেলার সময় দুষ্কৃতী হামলা। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মূলত অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকাল সন্ধ্যে নাগাদ এখানে অনেকক্ষণ বেশ পরপর তার বাড়ির কাছে কয়েকটি দোকান আছে, যেটা অভিযোগ যে তার আগে পুলিশ এসে অন্যান্য দোকানগুলো বন্ধ করে দেয় এবং একটি দোকান খোলা ছিল যেখানে ক্যারাম খেলছিলেন এই হাফিজুর সহ আরো কয়েকজন, তার ঠিক বাড়ির কাছেই। সেই সময় 10 থেকে 12 জন দুষ্কৃতী সেখানে আসে এবং তাকে প্রথমে খুব কাছ থেকে গুলি করে, তার মাথায় গুলি লাগে। তিনি যখন হাফিজুর পড়ে যায় তখন তার যেটা অভিযোগ বা তারপর দাদার যে অভিযোগ, মুন্ডু কেটে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা
এবং এই একদম। ঘটনার পর ঘটনার স্থলে আসে প্রচুর পুলিশ বাহিনী। সকালবেলায় বিজেপি প্রার্থী যিনি কৃষ্ণনগর লোকসভা কর্মী অমৃতা রায় সহ অর্জুন বিশ্বাস অন্যান্যরা যান এবং তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত তার পরিবার থেকে দাবি করে এবং এই ঘটনার জন্য অমৃতা রায় তিনি বলেছেন যে শুধুমাত্র সে বিজেপিতে এসেছিল বলেই সিপিএম করতো আগে, তার জন্যই এই খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং পুলিশের সহযোগিতা এই কথা বলছে। যদিও এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ একজনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং তদন্ত করে দেখছে এর পিছনে আর কে বা কারা আছে। একদমই ধন্যবাদ জানাবো। সুবল মজুমদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নিহতের পরিবারের সদস্যরা কি বলছেন, কি অভিযোগ তাদের শোনাবো। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে, এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। বিজেপি নেতা রাহুল সিনহা ও কালীগঞ্জের তৃণমূল বিধায়ক ঠিক প্রতিক্রিয়া দিয়েছেন ফোন লাইনে, পরপর শোনাবো। যখন বুঝে গেছে এই রাজ্যে তাদের হাত নিশ্চিত, তখন এখন হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। যে কারণে কালীগঞ্জে গুলি করে বিজেপি কার্যকর্তাকে হত্যা করেছে। আমরা মনে করি যে এটা তৃণমূল কংগ্রেসের হিংসারই সামিল এবং যাতে হিংসার চারিদিকে না ছড়ায় তার জন্য ইলেকশন কমিশনের উচিত একদম কঠোর পদক্ষেপ গ্রহণ করা, আর যারা এই খুনের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছে। ঘটনাটা হলো যে মানে ওখানে দুটো সমাজ বিরোধী আছে, বুঝলেন তো? আচ্ছা, ক্রিমিনাল আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ক্রিমিনালদের মধ্যে মানে খুন হয়েছে আর কি। হ্যাঁ, ওটা নটোরিয়াস ক্রিমিনাল যেটা মারা গেছে, আর একটা কুখ্যাত দুষ্কৃতিকারী, বুঝলেন তো? ও আচ্ছা, এবং কথা হলো ফর্সলি আমাদের তৃণমূলের লোকদের নামগুলো দিয়েছে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা। আর পুলিশের উপর মানে মিথ্যে করে বলছে খাকি ড্রেস পরে এসেছিল ইত্যাদি ইত্যাদি। বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোট শেষ হতেই আবারও উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। ভোট শেষে আবারও উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজি অভিযোগ সামনে আসছে। ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, ঠিক কি কারণে এই বোমাবাজি? বিজেপি নেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন? প্রিয়াঙ্কু পান্ডের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আগামী পরশুদিন যেহেতু 42 লোকসভার নির্বাচনের ফল প্রকাশ এবং তার আগেই ইতিমধ্যেই বিভিন্ন এক্সিট পোলে দেখা যাচ্ছে ব্যারাকপুর লোকসভা সম্ভাব্য জয়ের তালিকায় নাম রয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর, এবং সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে বোমাবাজি চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এমন ধরনের কাজ করতে যাতে বিজেপির নেতৃত্ব ভয় পেয়ে যায়, বিজেপির কর্মী সমর্থকরা যাতে ভয় পেয়ে যায়, এরকম ধরনের গুরুতর অভিযোগ করছেন। একদমই শুভজিৎ, ধন্যবাদ তোমায়। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছে। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারে। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরায় ছবি উঠে। যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন,
আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেয়। মানে আমি বারবার বলি ব্যারাকপুরে মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন, প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। এগুলো অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গতকাল শেষ দফার নির্বাচনের পর বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে এনডিএ, আর তা মানতে নারাজ বিরোধীরা। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে তা বলা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি যেরকমটা বলেছেন যে এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু এই বিষয়ে মানতে নারাজ। ইন্ডিয়া জোট অন্তত 295 আসন পাবে, এমনটাই মন্তব্য রাহুল গান্ধীর। একই সুর তৃণমূলের গলায়। 2016, 2019 এবং 2021-এ সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। হাওয়া তৈরি করতে বিজেপি অর্থ ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জোড়াফুল শিবিরের। প্রত্যাশিতভাবেই যাবতীয় এক্সিট পোল খারিজ করে দিল কংগ্রেস। খোদ দলের প্রধান রাহুল গান্ধী তিনি যেরকম প্রকাশ্যে এসে দাবি করেছেন যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এসছে সেটা কাল্পনিক এবং এটি মোদি সমীক্ষা। এবং পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারাও নিজেদের মতো করেই নিজেদের রাজ্যের পরিসংখ্যান তুলে ধরে সমীক্ষা দিয়েছেন। অন্যদিকে এদিন রাহুল গান্ধীকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন যে ওটি এক্সিট পোল নয়, মোদি পোল। কংগ্রেস নেতাদের কথাতেও এটার নাম মোদি পোল, এক্সিট পোল নয়। ইন্ডিয়া জোট কত আসন পাবে প্রশ্নের জবাবে রাহুল গান্ধী আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে 295 আসন রয়েছে আমাদের খাতায়। পাশাপাশি এই এক্সিট পোল মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও যেমনটা বলছেন যে এই এক্সিট পোলের যে সমীক্ষা তা সম্পূর্ণ ভুয়ো, ফেক। 2016, 2019, 2021-এ যে এক্সিট পোলের সমীক্ষা সামনে এসেছিল তাও ভুল প্রমাণিত হয়েছে। রাহুল গান্ধী তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। सर कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295। আপনাদের শোনালাম সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসী সুর শোনা গেল রাহুলের গলায়, এবং যেখানে তিনি বললেন 295 আসন পাবে ইন্ডিয়া জোট। অন্যদিকে একই সুর তৃণমূল কংগ্রেসেরও। 2016, 2019, 2021-এ সমীক্ষা ভুল প্রমাণিত হয়। হাওয়া তৈরি করতে বিজেপি অর্থ ব্যয় করেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে জোড়াফুল শিবির। সেই ছবি, সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসটা আমরা দেখলাম রাহুল গান্ধী তিনি আত্মবিশ্বাসের সুরে বললেন 295 আসন পাবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে সমীক্ষা সামনে এসেছে তা ভুয়ো। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। কোথাও গিয়ে এই আত্মবিশ্বাস কি ভেঙে যাচ্ছে, এবং সেই আত্মবিশ্বাস ভেঙে দিতেই বিরোধীদের এই পোল, এমনটাই কি ইঙ্গিত করতে চাইছেন বিরোধীরা? দেখুন, এক্সিট পোলের যে ফলাফল আমাদের কাছে রয়েছে তাতে প্রায় প্রত্যেকটি দেখিয়েছে যে বিজেপি এবং এনডিএর যথেষ্ট গরিষ্ঠতা রয়েছে, থাকবে, এবং তারাই সরকার করতে চলেছে। এখন এই ধরনেরই খানিকটা মতামত আমরা দেখেছিলাম যখন ওপিনিয়ন পোল বা নির্বাচন শুরুর আগে যখন মতামত সমীক্ষা বেরোচ্ছিল। এখন এই যে মিডিয়াগুলো এই কোটি কোটি টাকা খরচা করে এগুলো করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলছেন যে এরা সবাই মোদি মিডিয়া এবং মোদির পক্ষে প্রচার করবার জন্যই এই সমস্ত মানে অসত্য, উনি বলেছেন ফ্যান্টাসি,
মানে কাল্পনিক এই ধরনের তথ্য আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং গতকালও ইন্ডিয়া জোটের দলগুলো যেমন মনে করেছিল, আজকেও সেই রকম কথাই তারা বলছেন যে তারা 300-র কাছাকাছি আসন পাবেন এবং তারাই সরকার গড়তে চলেছেন, এই রকম দাবি করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটা সর্বসম্মত নয় এক্সিট পোলগুলো। অন্তত একটি এক্সিট পোল স্পষ্ট করে দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বেশি পাচ্ছে। দু একটি সংবাদ মাধ্যম দেখিয়েছে বা দু একটি সমীক্ষক সংস্থা দেখিয়েছে যে টিএমসি এবং বিজেপির আসন সংখ্যা মোটামুটি কাছাকাছি। আর অন্য কয়েকটি সমীক্ষক সংস্থা দেখিয়েছে যে বিজেপি অনেকটা এগিয়ে আছে টিএমসির থেকে। এখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিক্রিয়া সেটা আমরা পেয়েছি। তিনি বলেছেন যে এর আগেও এক্সিট পোলের তথ্য ভুল প্রমাণিত হয়েছে, এবারেও এক্সিট পোলের তথ্য ভুল প্রমাণিত হবে, এই দাবি তিনি করেছেন। এখন বিরোধী পক্ষের দিক থেকে এই দাবিগুলো আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে গণনার আগেই যদি পরাজয় মেনে নেওয়ার একটা মনোভাব দেখানো হয়, তাহলে গণনা কেন্দ্রে তাদের কর্মীদের যাওয়া এবং শেষ পর্যন্ত সেই গণনা কেন্দ্রের যে যুদ্ধ, সেই যুদ্ধে লেগে থাকা এবং শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ালো সেটা দলের কাছে রিপোর্ট করা, এই যে প্রক্রিয়া, তাতে একটা নিরুৎসাহ ভাব আসতে পারে। সেই জন্যে এই যে অবস্থান, রাজনৈতিক অবস্থান বিরোধীরা নিচ্ছেন, সেটা সেই দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। আর যেটা তারা বলছেন যে এই এক্সিট পোল সম্পূর্ণ ভুয়ো এবং এটাকে তারা বিশ্বাস করেন না, সেটা রাজনৈতিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2014 এবং 2019-এর এক্সিট পোলের তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা দেখেছি যে সেই এক্সিট পোলে যাদের জেতবার কথা বলা হয়েছিল, অর্থাৎ বিজেপির এবং এনডিএর জেতবার কথা বলা হয়েছিল, কিন্তু এক্সিট পোলের গড় যে আসন সংখ্যা ছিল তার সঙ্গে যা গণনার পরে বেরিয়েছিল তার 30-40টা 45টা পর্যন্ত আসনের ফারাক হয়েছিল। মানে গড় এক্সিট একদমই। আশিসদা, আপনাকে বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, প্রত্যাশিতভাবে যাবতীয় যে এক্সিট পোলের সমীক্ষা তা খারিজ করে দিল কংগ্রেস এবং রাহুল গান্ধী তিনি জানিয়ে দিলেন এনডিএ 295 আসন পাচ্ছে। তৃণমূলের তরফেও ইতিমধ্যে পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিজেপি অর্থ ব্যয় করছে। 2016, 2019, 21-এ ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল। কিভাবে দেখছেন এই মন্তব্যকে? আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, 2014-2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস আর তৃণমূলের আশাও দুরাশায় পরিণত হয়েছিল। আজকে যেমন ওরা ওদের মতো একটা সংখ্যা তৈরি করে চালাবার চেষ্টা করছে, ঠিক তেমনি 2014-2019-এও একই জিনিস করেছিল। শেষ পর্যন্ত কিন্তু ওদের সংখ্যা ফলেনি। বাস্তবে যেটা দাঁড়িয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেই কারণে এবার একটু মানসিক শান্তি নেওয়ার জন্য কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরা এই জাতীয় সংখ্যা বলছে, নিজেদের একটা বেশ শক্তিশালী দেখানোর চেষ্টা করছে। তার কারণ হচ্ছে কার্যকর্তাদের মনোবল ধরে রাখার জন্য। 4 তারিখে গণনার আগে কার্যকর্তাদের মনোবল যাতে ঠিক থাকে, সেই কারণের জন্য এই সমস্ত চালাকির আশ্রয় নিয়েছে। কিন্তু বাস্তবে যেটা হতে চলেছে, আমি কোনো এক্সিট পোল টোল জানি না, বাস্তবে যেটা হতে চলেছে আবার বিশাল ক্ষমতা নিয়ে মোদিজি আবার ক্ষমতায় আসছে, কেন্দ্রে আবার এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। অতএব কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এদের ভাগ্যে গতবারও যা জুটেছিল এবারও তার চেয়ে খারাপ অবস্থা তৈরি হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। অন্যান্য আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অরুণাচলে ক্ষমতায় ফিরল বিজেপি। অরুণাচলে 7টির মধ্যে 46 আসনে জয়ী বিজেপি। তৃতীয়বার অরুণাচলের ক্ষমতায় পদ্ম শিবির। অরুণাচলে কংগ্রেস মাত্র 1টি আসনে জয়ী। ধন্যবাদ জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর। সিকিমের মসনদ দখল এসকেএম এর। 32টির মধ্যে 31 আসনে জয়ী সিকিম ক্রান্তিকারী মোর্চা। মাত্র 1টি আসনে জয়ী এসডিএফ।
সিকিমে কোনো আসন জিততে পারেনি বিজেপি। 2014 বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময় মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 2019-এর ভোটেও সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পদ্ম শিবির। অন্যদিকে 2019-এর বিধানসভা ভোটে সিকিমে 25 বছরের মুখ্যমন্ত্রী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিলেন এসকেএম প্রধান। বিধানসভা ভোটে আলাদা লড়লেও এসকেএম বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্য। অরুণাচলে 60টির মধ্যে 46 আসনে জয়ী বিজেপি। চারটে চারদিকে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। ভোট গণনার দিন বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত 2 বঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শাশ্বতী রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে, কি পূর্বাভাস? দেখো, বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। সেক্ষেত্রে আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও জারি রয়েছে বৃষ্টির বার্তা। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে সকাল থেকে অস্বস্তিকর পরিবেশ এবং মেঘলা আকাশ থাকতেও বিকেল থেকে বা সন্ধ্যের দিকে 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সেখানেও কিন্তু ঝোড়ো দমকা হাওয়া বাতাস বওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে ভোট গণনার দিন অর্থাৎ 4 জুন একই পরিবেশ থাকবে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী। ভোট গণনার দিন বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত 2 বঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। 3 জেলায় উত্তরের ভারী থেকে অতি ভারী বৃষ্টি। চারটে চারদিক আজ এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।